আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ খেলছে না, এটা হচ্ছে চূড়ান্ত নিউজ। কিছুক্ষণ আগেই আমাদের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, এরপরে বিসিবির চেয়ারম্যান বুলবুল ভাই সহ সকলেই মোটামুটি বিষয়টা ইনশিওর করেছেন। এবং এর আগে তারা এই 15 সদস্যের যে বিশ্বকাপ টিম ছিল খেলোয়াড়, তাদের সাথে বসে দীর্ঘ 1.5 ঘন্টার একটি আলোচনা করে এরপরেই তারা মূলত সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এখন আমি আজকে মূলত যে বিষয়টা সামনে রেখে আলোচনা করছি, যে এই বিশ্বকাপে আমরা এই জানুয়ারির শুরুর দিকে মোটামুটি আমরা জানিয়েছিলাম যে ভারতে বিশ্বকাপ খেলবো না। এরপরে গতকালকে ভারত থেকে আমাদেরকে জানানো হলো, আইসিসি থেকে, যে বাংলাদেশ খেলতে হলে ভারতেই খেলতে হবে, তাদের ভেন্যু পরিবর্তন করা যাবে না। তাহলে ইতিমধ্যে প্রায় 17-18 দিন এই সময়টা বাংলাদেশ সরকার কি করলো? তারা আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের কেন দ্বারস্থ হলো না, এবং ভোটাভুটিতে কেন মাত্র পাকিস্তান ছাড়া অন্য একটি দেশও আমাদের পক্ষে হলো না, এমনকি আমাদের চির বন্ধু যাদেরকে আমরা ভাবি সেই জিম্বাবুয়ে, তারা পর্যন্ত কেন আমাদেরকে ভোট দিল না, এই বিষয়টাও থাকছে। সাথে সাথে আইসিসি শুধুমাত্র মুস্তাফিজ ইস্যুটাকে সামনে এনেছে, অন্য বিষয় কেন আনলো না, তথা আমরা কি আর্গুমেন্টে ভুল করেছি কিনা, সেই বিষয়টাও থাকছে। মোটামুটি এই টপিকসের উপরেই আমার আলোচনা শেষ রাখবো। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুরুতেই যদি দুটো ছোট ছোট ভিডিও আগে দেখাচ্ছি। প্রথম ভিডিওটি হচ্ছে আসিফ নজরুল স্যার, তিনি মূলত আজকে সাংবাদিকদের কি বলেছেন সেটা যদি একটু দেখাই। আর কোন রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনো আশা ছাড়ি নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখন অপেক্ষা করছি। ধন্যবাদ। আর বাকি যা বলার বুলবুল ভাই বলবে। আমার একটা মিটিং আছে, আমি আপনাদের থেকে কাইন্ডলি বিদায় নিচ্ছি। আচ্ছা, আমি আজকে ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি, আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমার কোনো কথা তাদেরকে কি বলেছি সেটাও বলবো না, শুধু এইটুকু বলবো, কারণ এটা একটা প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তোরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে, এটাই পারপাস ছিল, আর কিছুই না। আর তারা কি বলেছে সেটা বলার অধিকার আমার নাই। বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন বলেন। আজকে আপনারা খেলোয়াড়দের নিয়ে বসেছেন, যেটা আমরা জানি কালকে আইসিসি এর মাধ্যমে একজনের একটা সিদ্ধান্ত হয়ে গেছে, একটা লাইসেন্স দেওয়ার পরে কালকে যে খেলোয়াড়দের সাথে বসলেন, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, এর মাধ্যমে কি আপনারা বসতে পারতেন না? কারণ খেলোয়াড়দের ভিতরে দেখা গেছে তার একটা, আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি, আমাদের খেলোয়াড়দের সাথে বোর্ডের সবসময় যোগাযোগ ছিল। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ তো আমার তো বোর্ড আছে, আমার তো মন্ত্রণালয় আছে। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোন একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। ধন্যবাদ। এখানে বিষয়টা স্পষ্ট যে তিনি বলেছেন যে মাথা নত করে এবং জনগণের, বিশেষত যারা দর্শক এবং খেলোয়াড়, তাদের রিস্কটা এখানে মেন প্রধান ধরা হয়েছে। অতএব তাদেরকে রিস্কে ফেলে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিতে পারে না যে ভারতে গিয়ে খেলবে। এরপরে যদি আমরা আর একটা ভিডিও একটু আপনাদেরকে দেখাইতে চাই, সেই ভিডিওটা হচ্ছে আমাদের আমিনুল ইসলাম বুলবুল, যিনি বোর্ড প্রেসিডেন্ট, তিনি কি বলেছেন। যে ঘটনাগুলো ঘটেছে এবং আইসিসির যে পদক্ষেপগুলো ছিল সেগুলো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি চোখে আঙুল দিয়ে।
গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজড। পরবর্তীতে যে আপনারা জানেন যে হাইব্রিড মডেলটা যেটা এখন হচ্ছে, আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো-হোস্ট না, শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে। আমরা সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে, আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা। আপনারা হয়তো গতকালকে শুনেছেন যে একটা ভোট হয়েছে, ভোটের নাম্বারটা অফিসিয়ালি আমি বলতে চাচ্ছি না, কেননা আইসিসি সেটা বলতে বারণ করেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের একটা নাম্বার দেখতে পাচ্ছি। আমরা খুব সন্দিহান। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ব বোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে আইসিসি এরকম অলমোস্ট 200 মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, 32-এ ব্রিসবেন হোস্ট করছে, 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। তার মানে এখানে স্পষ্ট যে এখনো বুলবুল সাহেব তিনি আশাবাদী যে হয়তো আইসিসি থেকে এখনো কোনো একটা মানে অলৌকিকভাবে বাংলাদেশকে আহ্বান জানানো হবে যে ঠিক আছে, আপনাদের দাবি মেনে নিয়ে আমরা ভেন্যু পরিবর্তন করে দিচ্ছি বা গ্রুপ পরিবর্তন করে দিচ্ছি, আপনারা সেখানে খেলেন। এই আশা উনি এখনো ব্যক্ত করেন। কিন্তু আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা যদি দেখি যে আইসিসি সর্বশেষ যে প্রেস রিলিজটা করেছে, সেখানে স্পষ্ট বলেছে যে বাংলাদেশকে অনেকভাবে দেখানো হয়েছে যে বাংলাদেশের সিকিউরিটি সমস্যা নেই, বাংলাদেশের সিকিউরিটি কতটুকু ঝুঁকি, সব বিষয় দেখানো হয়েছে। তারপরেও বাংলাদেশ শুধুমাত্র মুস্তাফিজ ইস্যু নিয়ে তারা গোয়ার ধরে বসেছিল। অর্থাৎ এখানে মুস্তাফিজ ইস্যু ছাড়া আর কোনো ইস্যু আইসিসি নাকি দেখেনি। এই জায়গায় আমার প্রশ্ন যে তাহলে কি বাংলাদেশের পক্ষ থেকে যে আর্গুমেন্ট, সেটা কি সঠিকভাবে তুলে ধরা হয়নি? আমরা যদি ঠিকঠাকভাবে আর্গুমেন্ট করতে পারতাম, তাহলে তো প্রেস রিলিজে এই বক্তব্যটুকু আসার কথা না। যেহেতু আমাদের কাছে স্পষ্ট ছিল ইতিপূর্বে আইসিসি কর্তৃক আমাদের কাছে যেই বার্তাটা দিয়েছিল বা আমাদের যে সিকিউরিটির যে বিষয়টা আমাদের কাছে রিলিজ প্রেস পাঠানো হয়েছিল, সেইখানে তো আমরা স্পষ্ট দেখেছিলাম যে বাংলাদেশের জার্সি গায়ে যেই দর্শকরা যাবেন তাদের হাই ঝুঁকি, উচ্চ ঝুঁকি আছে। ইভেন কোনো কোনো মাঠে বাংলাদেশের প্লেয়ারদের জন্য উচ্চ ঝুঁকি রয়েছে। এছাড়া বর্তমান ভারতে বাংলাদেশের একজন আম্পায়ার খেলা পরিচালনার জন্য গিয়েছেন, তিনি 3টি ম্যাচ 3টাতেই তাকে শুধুমাত্র টিভি আম্পায়ার হিসেবে রেখেছেন। মাঠে দেওয়ার মতো তারা সেই পরিবেশ তৈরি করেননি বা করতে পারেননি, বা সেই সিকিউরিটি তারা নিশ্চিত করতে পারেননি। এই বিষয়গুলি কি আদৌ আমরা আলোচনায় এনেছি? আমরা তো বলতে পারতাম যে আপনাদের আইসিসির পক্ষ থেকে যে বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে, সেখানেই তো স্পষ্ট যে আমাদের দর্শকদের জন্য উচ্চ ঝুঁকি রয়েছে ভারতে গিয়ে খেলা দেখার জন্য। তাহলে যেখানে দর্শক না যাইতে পারবে, সেই জায়গায় আমাদের প্লেয়াররা কিভাবে খেলবে প্রথমত। দ্বিতীয়ত বিষয় রয়েছে যে ভারতে জার্সি ছাড়াও যদি যায়, সেই ক্ষেত্রে ভারতের ভিসাটা উন্মুক্ত থাকতে হবে। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে না বাংলাদেশ ভারতকে ভিসা দিচ্ছে, না ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে। এই বিষয়টা আমার বোধ হয় এই আমাদের আর্গুমেন্টের ভিতরে আনা হয়নি। এই বিষয়গুলি আনলে হয়তোবা ফলাফল কিছুটা হলেও ভিন্ন হতে পারত। এরপরও আমি মনে করি যদি এই বিষয়গুলি এনেই থাকে, তাহলেও হয়তোবা আইসিসি পক্ষপাতমূলক একটি বক্তব্যকেই হাইলাইট করেছে, একটি বক্তব্যকেই তারা সামনে এনেছে আমাদেরকে বিতর্কিত করার জন্য। শুধু মুস্তাফিজ ইস্যুটাকে দেখিয়ে অন্য ইস্যুকে তারা স্কিপ করে গেছেন।
সেটা হতেই পারে। যেমন আমরা বুলবুল সাহেবের যে বক্তব্য সেখানে স্পষ্ট তিনি বলেছেন যে পত্র পত্রিকায় আসতেছে ভোট মাত্র একটা পেয়েছি আমরা, আদতে মূল ভোটটা এরকম না, কিন্তু আইসিসি না করেছে এই সংখ্যাটা বলতে। তার মানে ডালমে কুচ কালা হয়, তার মানে এখানে স্পষ্ট যে আমরা আরো ভোট পেয়েছিলাম। যদি সেটা হয় তাহলে সেই ভোট কত ভোট পেয়েছি সেটা কেন স্পষ্ট করা হলো না, এটা তো স্পষ্ট করা দরকার। আর সত্যিকার অর্থে যদি আমরা একটা ভোটই পেয়ে থাকি, তথা শুধুমাত্র পাকিস্তান ছাড়া অন্য কোনো দল বা অন্য কোনো দেশ যদি আমাদেরকে সাপোর্ট না করে, তাহলে এইখানে আমাদের বড় একটা দায় আমি দেব বাংলাদেশ সরকার বিসিবিকে। কেন? কারণ আমরা তো প্রায় 17-18 দিন সময় পেয়েছি। এই 17-18 দিনে আমরা কি কি হতে পারে সেই বিষয় কি আমাদের কোনো মাথায় ছিল না? আমরা যখন 17-18 দিন আগেই বললাম যে আমরা ভারতে গিয়ে খেলবো না, বিশ্বকাপ খেলতে হলে আমাদের ভেন্যু পরিবর্তন করতে হবে, সেদিনই তো আমাদের ভাবা দরকার ছিল যে বাংলাদেশ তাহলে পরবর্তী ধাপগুলি কি কি আসতে পারে। আমাদের এরকম একটা বোর্ড মিটিং হতে পারে যেখানে আইসিসির যতগুলি দেশ আছে সদস্য দেশ, সকল দেশ সমন্বয়ে একটি মিটিং হতে পারে। সেই মিটিংয়ে একটি ভোটিং সিস্টেম হতে পারে। সেই ভোটিংয়ে বা ভোট না হলেও কথা বলার ক্ষেত্রে আমাদের পক্ষে কারা কারা কথা বলবে, সেই জায়গায় বাংলাদেশ কি আদৌ কোনো প্ল্যান করেছিল? সেই জায়গায় কি বাংলাদেশ কখনো জিম্বাবুয়ের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ বা অন্যান্য যে দেশগুলি তাদের সাথে কমিউনিকেশন করেছিল বা তাদের সাথে আলোচনা করে বাংলাদেশের পুরো বিষয়টা তাদেরকে বুঝিয়ে বলে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছিল? আমাদের কাছে বিষয়টা একেবারেই স্পষ্ট যে বর্তমান যুগে আপনি যদি কোনো কিছু আবদার না করেন আপনি সেটা পাবেন না। আমরা ছোট বাচ্চাদেরকে দেখি মায়ের কাছে দুধ না চাইলে মা তাকে দুধ দেয় না, অর্থাৎ যখন ক্রন্দন করে তখনই মা এসে তাকে দুধ দেয়। তার মানে ছোট একটা বাচ্চা, সেও তার খাবারটা চেয়ে নিতে হয়। আমাদের বর্তমান জাতীয় নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনের আগে আজকে থেকে শুরু হয়েছে প্রত্যেকে ভোট চাওয়া। দেখবেন প্রত্যেকটা ক্যান্ডিডেট মানে রাত দিন 24 ঘন্টা পারলে এরা ভোট চাওয়ার ভিতরে ব্যস্ত থাকবে। কেন? কারণ ভোট না চাইলে তিনি ভোট পাবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। এই গণসংযোগ ছাড়া কখনোই আপনি আপনার পক্ষে সুফল আনতে পারবেন না। তাহলে এই সংযোগটা কেন বাংলাদেশ স্থাপন করলো না, এটাও আমার বড় ধরনের একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আশা করি আপনাদেরও থাকবে যে বাংলাদেশ কেন এখানে ফেল করলো, ডিপ্লোমেসিতে কেন বাংলাদেশ একেবারেই মানে নাকানি চুবানি খেলো, জামানত হারানোর মতো অবস্থা, এটা বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে। আর যদি বাংলাদেশ সত্যিকার অর্থে সেখানে একাধিক ভোট পেয়ে থাকে, তাহলে আইসিসি কেন এখনো চুরি করতেছে? তার মানে আইসিসি বলতে আমরা আগে যেমন বলতাম যে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট, এরকম কিছু, যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কাউন্সিল, এটাই যদি হয় তাহলে তো আইসিসির কাছে আমাদের চাওয়া পাওয়ার কিচ্ছুই নাই। এখন আমাদের কি করণীয়? অবশ্যই আমাদের করণীয় আছে, আমরা আন্তর্জাতিক যে ক্রীড়া আদালত আছে সেখানে আমরা যেতে পারি এবং সেখানে এই বিষয়গুলি আমরা আলোচনা করতে পারি। বাংলাদেশে আরেকটি গ্যাপ ছিল, সেটা হচ্ছে যখনই মুস্তাফিজ ইস্যুকে সামনে এনেছিল, মুস্তাফিজকে বাতিল করেছিল বিশ্বকাপেরও আগে, বিশ্বকাপের ফয়সালারও আগে, ওই সময় বাংলাদেশ বিশ্বকাপের কথা বলার আগে আরেকটি পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যেটা অনেক আলোচকই আলোচনা করেছেন, অনেক ক্রীড়াবিদ তারা আলোচনা করেছেন, যে এই জায়গায় বাংলাদেশ চাইতে পারতো যে বিসিসিআই এর কাছে একটি প্রতিবেদন চাইতে পারতো যে আপনারা কেন মুস্তাফিজকে বাদ দিলেন। তখন বিসিসিআই একটি আমাদের কাছে একটি তথ্য জানাতো বা একটি বার্তা পাঠাতো মেইল মারফতই, যে আমরা মূলত তার সিকিউরিটি ইনশিওর করতে না পারার কারণে বা তার সিকিউরিটি নিয়ে ঝুঁকি থাকার কারণে আমরা তাকে আনতে পারতেছি না, সে কারণে তাকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে। সেই ডকুমেন্টটাও যদি আমাদের কাছে থাকতো তাহলে আইসিসির কাছে আমরা ওই ডকুমেন্টটা সাবমিট করতে পারতাম, যেটা খুবই মানে গুরুত্বপূর্ণ হতো। আইসিসি কিন্তু বারবার বলেছে যে নিরপেক্ষ কোনো তদন্ত সংস্থা নাকি বলেনি যে ভারতে বাংলাদেশের জন্য ঝুঁকি রয়েছে। এই জায়গায় চুরি করেছে আইসিসি, কারণ আইসিসি নিজের যে রিপোর্ট, কয়েকদিন পূর্বেই আইসিসি আমাদের কাছে যে রিপোর্ট পাঠিয়েছিল সিকিউরিটি সংক্রান্ত, সেই জায়গায় তারা নিজেরাই বলেছিল যে বাংলাদেশের কোন কোন মাঠে কতটুকু ঝুঁকি। একটা মাঠে বাংলাদেশের প্লেয়ারদের জন্য হাই ঝুঁকি আর অন্য মাঠে স্বাভাবিক, আর বাংলাদেশের জার্সি গায়ে যে দর্শকরা যাবেন তাদের জন্য হাই রিস্ক রয়েছে। এই বিষয়টা তারা এখন কেন স্কিপ করে গেলেন, সেটা একটা বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন আমার বর্তমান বাংলাদেশ সরকারের কাছে, যদিও এই প্রশ্নটা খুব বেশি ভ্যালু এখন আর নেই, কারণ বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত তারা চূড়ান্তই নিয়ে নিয়েছেন, সে কারণে এই প্রশ্নটা ভ্যালু নেই যে শেষ সময় এসে কেন তারা প্লেয়ারদের সাথে মিটিং করলেন। আসলে এই প্রশ্নটার উত্তর আমিই দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা অনেকেই করছেন, বিশেষ করে রিয়াজাত আজিম দেখলাম বা আরো দেব চৌধুরী, তারা বলছেন যে বাংলাদেশ কেন এত সময় নষ্ট করে একেবারে 23তম ঘন্টায় গিয়ে প্লেয়ারদের সাথে বসতে হবে, কারণ 24 ঘন্টা সময় দিয়েছিল। এটার উত্তর হচ্ছে যে বাংলাদেশ ডিসাইড করেছিল যে ভারতে গিয়ে খেলবে না।
তবে প্লেয়ারদের মন মানসিকতা জানা এবং তাদেরকে বিষয়টা বুঝ দেওয়া। কারণ তাদের অনেকেই চাচ্ছিলেন যে বিশ্বকাপ খেলবেন এবং টাকার মোহ তো সকলেরই আছে, প্রত্যেকটা মানুষেরই স্বাভাবিক প্রক্রিয়া। তো সেই জায়গা থেকে প্লেয়ার একটা সান্ত্বনা পাবেন সরকারের পক্ষ থেকে, সেই সান্ত্বনাটা হয়তো সরকার তাদেরকে দিয়েছে এবং হয়তো তাদের ক্ষতিপূরণের কিছু বিষয় দিয়েছে। আর একটা বিষয় আছে সামনে আসছে, যেটা সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে বিশ্বকাপ না খেলে বাংলাদেশের কতটা ক্ষতি হবে। হ্যাঁ, বাংলাদেশের অবশ্যই ক্ষতি হবে, অবভিয়াসলি বাংলাদেশের ক্ষতি হবে, কিন্তু আপনি বাংলাদেশের ক্ষতির থেকেও সবচেয়ে বড় যে উত্তরটা দিয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যার, সেটাকে আমি স্যালুট জানাই। তিনি বলেছেন যে ক্ষতির থেকেও বড় বিষয় হচ্ছে আমরা কারো কাছে নতজানু হয়ে মাথা নত করে আমাদের দেশের প্লেয়ার এবং আমাদের দেশের দর্শকদের সিকিউরিটি ইনশিওর না করে সেই দেশে আমরা এই সিকিউরিটি ঝুঁকি রেখে আমরা সেই দেশে খেলতে যেতে পারি না। এটা যেমন স্যালুট পাওয়ার যোগ্য, সাথে সাথে আরেকটি উত্তরও দেওয়া যেতে পারে যে বাংলাদেশে যেমন অর্থনৈতিক সংকট হবে, তেমনি ভাবে এই বাংলাদেশ বয়কট করার কারণে ভারতের অর্থনৈতিক সংকট হবে। এই খেলা সংক্রান্ত বিষয় আইসিসিও অনেক অনেক টাকা নষ্ট হবে এখান থেকে। কারণ বাংলাদেশের একটি ম্যাচ, এই ম্যাচটা যতটা পাবলিক দেখতো, ওই স্কটল্যান্ড এখানে এসে খেললে পাবলিক সেইভাবে দেখবে না। যেখানে বিশ্ব আস্তে আস্তে ক্রিকেট থেকে এমনি মানুষ দূরে সরে যাচ্ছে, এই বর্তমান যুগে যেইভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করতে হয়, বিশেষত আমরা যদি বিশ্বকাপের দিকে তাকাই, বিশ্বকাপ দুটো বিশ্বকাপ হয়, দুটো বলতে দুটো খেলার সাধারণত বেশি জাঁকজমক হয়, একটা ফুটবল একটা ক্রিকেট। কিন্তু তুলনামূলক আপনি বিচার করলে ফুটবলের যেই আয়োজন বা ফুটবলের যে উন্মাদনা, তার বোধহয় 100 ভাগেরও 1 ভাগ ক্রিকেটের ভিতরে আমরা পাই না। সেই এতটুকু যতটুকু আছে সেটাও নষ্ট করলো আইসিসি নিজে। মূলত আইসিসি নিজেদের কন্ট্রোল নাই, আইসিসি মূলত এইটা চালাচ্ছে ভারত। যেটা আমরা যদি দেখি আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এটাই হবে বাস্তবতা। সেই জায়গায় থেকে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আমি মনে করি রাইট সিদ্ধান্ত, যৌক্তিক সিদ্ধান্ত। এবং আপনি কি মনে করেন সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা থাকলো, কমেন্টে আপনার মতামত জানান।